৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা ভারতের। ইসলামাবাদের গোয়েন্দা তথ্যে দাবি, নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে মোদির বৈঠক। সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। গভীর রাতে কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ১৫ জনের প্রাণহানি, লাফিয়ে পড়ে আহত বেশ কয়েকজন। প্রশাসনের বিরুদ্ধে উদ্ধার তৎপরতায় অবহেলার অভিযোগ। গাজায় ইসরায়েলি তাণ্ডবে আরও ৪০ জনের প্রাণহানি, বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তেল আবিব, বলল দক্ষিণ আফ্রিকা। ইউক্রেন রাশিয়া সংকট নিয়ে আগ্রহ কমছে যুক্তরাষ্ট্রের। সমঝোতায় না পৌঁছালে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ওয়াশিংটনের, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এবং চীনের ওপর ১৪৫% শুল্ক আরোপ সঠিক সিদ্ধান্ত, ক্ষমতা গ্রহণের ১০০তম দিনে বললেন ট্রাম্প। অবশেষে কানাডার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৪০ জন। গাজায় মানবিক সহায়তা প্রবেশ আটকে দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে টানা দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। এদিন শুনানিতে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি বলেন, বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে হামাস। খাবারের জন্য হাহাকারি বলে দিচ্ছে কতটা কষ্টে দিন পার করছেন গাজার বাসিন্দারা। প্রায় ২ মাস ধরে উপত্যকায় কঠোর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে সব ধরনের সাহায্য ও রসদ সরবরাহ। এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে, মানবিক সংকট থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, তা না হলে শেষ হয়ে যাবে গাজার পরবর্তী প্রজন্ম। শিশু, বৃদ্ধ সবার জন্য এটি একটি মরণ ফাঁদ হয়ে গেছে। ৭-৮ জন সদস্যের পরিবার সামান্য একটু খাবার ভাগ করে খাচ্ছে, এতে কেউ সুষম খাবার পাচ্ছেন না। এ অবস্থায় বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, গাজায় সহায়তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং অবিরাম হামলার মধ্যে উপত্যকাটি যেন নতুন কোনো মানবিক পর্যায়ের দিকে ধাবিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। উপত্যকায় সহায়তা প্রবেশে অবরোধের ৫০ দিনের বেশি সময় পার হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মানবিক দায়িত্ব নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি জেন ড্যাঙ্গর অভিযোগ করে বলেন, বিশ্বের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, নিপীড়ন, বর্ণবৈষম্য ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় দখলদারদের ওপর চাপ সৃষ্টি করে অবরোধ তুলে নিতে জাতিসংঘ সহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি জনগণের বিরুদ্ধে ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি। একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজার চলমান সংকট নিয়ে আলোচনায় মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখন হুমকির মুখে। এ অঞ্চলে শান্তির জন্য রাজনৈতিক সদিচ্ছা ও সাহস দেখাতে হবে, এটি এড়ানোর সুযোগ নেই। এত কিছুর পরও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। বেইত হানুন, আল মাওয়াসি, সুজাইয়া সহ বেশ কয়েকটি জায়গায় প্রাণ হারান ফিলিস্তিনিরা। এদিকে চলমান সংকটের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে উপত্যকাটিতে পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও কাতার। ৩৬ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য দেশটির হাতে আছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা। এর আগে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে টানা ৬ দিন ধরে সীমান্তে অব্যাহত রয়েছে দুই দেশের গোলাগুলি। সংকট নিরসনে ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভিসা বাতিল, আকাশসীমা নিয়ন্ত্রণ থেকে শুরু করে পানি বন্টন চুক্তি প্রত্যাহার, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত পাকিস্তান। দুই দেশের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা, যে কোনো মুহূর্তে যুদ্ধের আশঙ্কাও করছেন কেউ কেউ। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়
সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। Next 24 to 36 hours. এই ঘোষণার পর বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়ার দাবি করেন তিনি। এ সময় পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দেন তিনি। বলেন পাকিস্তান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়। ভিত্তিহীনভাবে সামরিক হামলা চালানো হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারার। পাকিস্তান পুনরায় ঘোষণা করছে ভারতের যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন থাকতে হবে যে উত্তেজনার পরিণতি সহ তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপর বর্তাবে, যাতে নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সব মূল্য চুকাতে প্রস্তুত। দুই দেশের যুদ্ধের আশঙ্কার মধ্যেই টানা ৬ষ্ঠ দিনের মতো সীমান্তে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। দেশটির সামরিক বাহিনীর দাবি, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে গুলি ছোড়ে পাকিস্তান। প্রতিক্রিয়া স্বরূপ পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। গভীর রাতে ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল 15 জনের। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বড়বাজারের একটি আবাসিক হোটেলে হঠাৎই আগুন লাগে। ভেতরে আটকা পড়েন অনেকে। আতঙ্কে ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন কেউ কেউ। এতে প্রাণহানির পাশাপাশি মারাত্মকভাবে আহত হন বেশ কয়েকজন। এছাড়া ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান কয়েকজন। প্রায় 8 ঘন্টার দীর্ঘ চেষ্টায় বুধবার ভোরে নিয়ন্ত্রণে আসে আগুন। চলে উদ্ধার অভিযানও। আহতদের কয়েকজনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 নারী রয়েছেন বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই ভারতের অন্য রাজ্যের বাসিন্দা। ব্যবসায়িক কাজে তারা কলকাতায় এসেছিলেন। আগুনের ঘটনায় কলকাতা পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। बहुत सारे आवासी को दौड़ के नीचे निकल गए थे। एक डर के बारे में एक कूदे जिसका हाथ पांव टूट गया। गंभीर अवस्था में उन्हें हॉस्पिटल ले गया गया। कई आदमी धुआं में सफोकेटेड हुए। 5 आदमी को उनको भी अस्पताल में ले गया गया है। প্রত্যক্ষদর্শীরা জানান ছতলা ভবনের এই আবাসিক হোটেলে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও তা কাজ করেনি। ঘিঞ্চি এলাকায় কিভাবে আবাসিক হোটেলের অনুমোদন পেল তা নিয়েও চলছে সমালোচনা। আত্মগোপনে রয়েছেন হোটেল মালিক। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষ শিগগিরই কোনো সমঝোতায় না পৌঁছালে মধ্যস্থতাকারী থেকে সরে আসবে ওয়াশিংটন। এদিকে মার্কিন গণমাধ্যম CNN এর দাবি, যুদ্ধের মালামাল পরিবহনে আকাশপথ উন্মুক্ত করতেই 3 দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনার মধ্যে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 12 বছরের এক কিশোরী। আহত হয়েছেন অন্তত 45 জন। যুদ্ধবিরতি নিয়ে একের পর এক বৈঠকের পরও নিজ ধারায় অবিচল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মৃত্যু, ধ্বংস আর আতঙ্ক যেন এখন এই দুই দেশের নামের সঙ্গে জড়িয়ে আছে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের খার্কিভ, কিয়েভ সহ বিভিন্ন অঞ্চল। এই ঘটনায় শিশুসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু খার্কিভেই 20টি ড্রোন ও 31টি গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। রাজধানী কিয়েভেও এক আটকানো ড্রোনের ধ্বংসাবশেষে অগ্নিকাণ্ড ঘটেছে। একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 91টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই দ্বন্দ্বের সমাধান নিয়ে সংশয় বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন যদি শিগগিরই কার্যকর কোনো শান্তি প্রস্তাব না দেয়, তবে ওয়াশিংটন মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে।